আসসালামু আলাইকুম। এই মুহূর্তের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। জাতীয় রাজনীতি, দেশ জুড়ে বিনোদন, খেলা, অর্থনীতি, আন্তর্জাতিক বাংলাদেশে এককালীন ৫ লাখ টাকা করে পাবে আন্দোলনে নিহতদের পরিবার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ১৮ সেপ্টেম্বর ২০২৪ ৮টা ৪৭ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রত্যেকের পরিবারকে প্রাথমিকভাবে এককালীন ৫ লাখ টাকা করে দেয়া হবে। এছাড়া আহত প্রত্যেকে পাবেন সর্বোচ্চ ১ লাখ টাকা। বুধবার ১৮ সেপ্টেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে এ তথ্য। বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি স্মারক অনুষ্ঠানের মাধ্যমে আহতদের জন্য যত তাড়াতাড়ি সম্ভব ক্ষতিপূরণ দেয়া হবে। শহীদদের পরিবারের জন্য চেক হস্তান্তর করা হবে। প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত কমিটি সমাজের সব স্তরের মানুষ, বাংলাদেশি প্রবাসী সংস্থা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ফাউন্ডেশনে অনুদান দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। বুধবারের সভায় কমিটি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের জন্য একটি অফিস স্পেস এবং এর কার্যক্রম পরিচালনার জন্য স্বেচ্ছাসেবকদের খুঁজে বের করার সিদ্ধান্ত নিয়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সমস্ত ভিডিও, ছবি, মৌখিক ইতিহাস এবং অন্যান্য নথি এবং স্মারক সংরক্ষণ করা হবে এর মাধ্যমে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠকে বলেন, সামান্য পরিমাণ অর্থের অনুদানের দলিল করতে হবে এবং দাতাদের তালিকাও সংরক্ষণ করতে হবে। সম্ভব হলে তাদের নাম ফাউন্ডেশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। তিনি বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। এটিকে সফল করতে আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। ডক্টর ইউনূস বলেন, আহতদের চিকিৎসার খরচ স্বাস্থ্য মন্ত্রণালয় দেবে। সরকারের চিকিৎসার খরচ ছাড়াও ফাউন্ডেশন আহতদের ক্ষতিপূরণ দেবে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা শারমিন মুর্শিদ, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এবং ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ কাজী ওয়াকার আহমদ। গতকাল মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর সরকারের কাছ থেকে ১০০ কোটি টাকা অনুদান নিয়ে থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এর আগে গত ১২ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সভাপতি এবং আন্দোলনে প্রাণ হারানো মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয় এ ফাউন্ডেশন। এর কার্যক্রম পরিচালনার জন্য গঠন করা হয় ৭ সদস্যের কার্যনির্বাহী পরিষদ। ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ করা হয় কাজী ওয়াকার আহমেদকে। কার্যনির্বাহী পরিষদে উপদেষ্টাদের মধ্যে আরও আছেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, নূরজাহান বেগম ও শারমিন মুর্শিদ। এতে আরও ১৪ জন সাধারণ সদস্য যোগ হবেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম। এককালীন টাকা আন্দোলন নিহত পরিবার মন্তব্য করুন। সৌদি কাতার থেকে কেনা হবে ২৩৬ কোটি টাকার ইউরিয়া। যত টাকার মালিক শাহরুখ কন্যা সুহানা যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১। বাংলাদেশ বিশ্ব বছরে ৪ কোটি মানুষ অনিরাপদ খাদ্য খেয়ে মারা যান। ১৮ সেপ্টেম্বর ২০২৪ ৮টা ৩৫ বিশ্বে প্রতি বছর অনিরাপদ খাদ্য খেয়ে ৬০ কোটি লোক অসুস্থ হয়ে পড়ে।
তাদের মধ্যে ৪ কোটি মানুষের মৃত্যু হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বিএফএসএ অতিরিক্ত পরিচালক অমিতাভ মণ্ডল। বুধবার ১৮ সেপ্টেম্বর রাজধানীর শাহবাগে বিএফএসএ আয়োজিত গবেষণা প্রাক অভিহিতকরণ সেমিনারে তিনি এসব কথা বলেন। অমিতাভ মণ্ডল বলেন, অনিরাপদ খাদ্যে বিশ্বে প্রতিবছর ৬০ কোটি লোক অসুস্থ হয়, ৪ কোটি মানুষের মৃত্যু হয়, বিশ্বে বছরে ৪০% শিশু রোগাক্রান্ত হয় ও ১,২৫,০০০-এর মৃত্যু হয়। সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আহসান হাবিব বলেন, মাইক্রো ও ন্যানো প্লাস্টিকের ব্যবহারের মাত্রা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে তা নদী ও সাগরে ছড়িয়ে পড়েছে। মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্যগুলো নিয়ে গবেষণায় গুরুত্ব দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্সের অধ্যাপক ডক্টর শারমিন রুমি আমিন বলেন, আমাদের সাধারণ মানুষের তথা নিম্ন আয়ের মানুষের অন্যতম পছন্দের খাবার পাঙ্গাস ও তেলাপিয়া মাছ। অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে। তেলাপিয়া এর মাত্রা এত বেশি যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এক রোগের ঔষধ খেলে অন্যান্য রোগ মাথার চড়ে চাড়া দিয়ে ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ সায়েন্সের প্রিন্সিপাল সায়েন্টিস্ট ডক্টর এস.কে আরিফুল হক বলেন, স্কুলের সামনে বিক্রি হওয়া আচার, ফুচকা সহ শিশুরা যে ধরনের খাবার খায় সেসব থেকে ডায়রিয়া আক্রান্ত হয়। বিএফএসএ চেয়ারম্যান জাকারিয়া বলেন, দেশে ৭০% মৃত্যু হয় অসংক্রামক রোগে। তার মধ্যে ডায়রিয়ার কারণে মৃত্যু রয়েছে ৪ নম্বরে। তাই আমাদের গবেষণার মাত্রা বাড়াতে হবে। কর্তৃপক্ষের আমাদের গবেষণার সময়সীমা পরিবর্তন করা দরকার। অথচ আমাদের সময় দেয়া হয় ১ বছর। বিএফএসএর সাবেক পরিচালক সহদেব চন্দ্র সাহা জানান, মানুষকে নিরাপদ খাদ্য সরবরাহ করাও একটি ইবাদত। ইতোপূর্বে ১৩টি দুধের স্যাম্পলের মধ্যে ১১টিতে হেভি মেটাল পাওয়া গিয়েছিল। এটি নিয়ে কাজ করাই তো তা থেকে উত্তরণ হয়েছে। বর্তমানে ১০টি গবেষণা অর্থায়ন করা হচ্ছে। আশা করি দেশের খাদ্য ব্যবস্থায় এটি বড় অবদান রাখবে। স্ট্রিট ফুডগুলোতে নানা ধরনের রং ব্যবহার খাবারকে আকর্ষণ করে তোলা হয়। এসব খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল মাসুম বলেন, দেশে পশু মোটা তাজাকরণে স্টেরয়েড ড্রাগ ব্যবহার হচ্ছে না হলেও কিন্তু খামারিরা এটি ব্যবহার করছে। খামারিরা প্রথমে স্বীকার না করলেও পরবর্তীতে তারা জানায় তারা হলুদ বা গোলাপি বড়ি নামে ব্যবহার করে। আর এসব ড্রাগ সীমান্ত এলাকায় বেশি ব্যবহার হয়, কেননা ভারত থেকে এগুলো সহজে পাচার হয়ে দেশে আসে। আমরা পশুর রক্ত মূত্র পরীক্ষা করে স্টেরয়েড ব্যবহারটা তুলে ধরব। পথিকৃত ইনস্টিটিউট অব হেলথ স্টাডিজের চিফ রিসার্চ অ্যাসোসিয়েট অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে ফাস্টফুড বা জাঙ্ক ফুডের দোকান বেশি। শিক্ষার্থীদের ২৫% ফাস্টফুড খায়। তার মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ধরনের খাবার বেশি খায়। এসব তৈলাক্ত খাবারের জিহ্বায় আলাদা স্বাদ জমে। তাতে করে এসব খাবারের প্রতি বেশি আকর্ষিত হয়। তখন অন্য খাবার ভালো লাগে না। এ সময় আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্সের ডক্টর মাহফুজা মোবারক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেইরি সায়েন্স
বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সোহেল রানা সিদ্দিকী, নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্সের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর সরকার প্রমুখ। বিএফএসএ খাদ্য কর্তৃপক্ষ মন্তব্য করেন, লক্ষ্মীপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান শিশু খাদ্যে মাত্রাতিরিক্ত চিনি পরীক্ষা করবে বিএফএসএ। বাংলাদেশ যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো সহ জাতিসংঘের ৫ সংস্থার প্রতিনিধির বৈঠক ১৮ সেপ্টেম্বর ২০২৪। অন্তর্বর্তী সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো, জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি, জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ, এইডস এবং ইউএন ভলান্টিয়ার এর বিশেষ প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। সাক্ষাৎকালে জাতিসংঘ প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে যুব সমাজের উন্নয়নে তৃণমূল পর্যায়ে কার্যক্রমকে ত্বরান্বিত করার বিষয়ে আলোচনা হয়। বুধবার ১৮ সেপ্টেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়। জাতিসংঘের প্রতিনিধি দলে আরও ছিলেন ইউএনএইডস এর কান্ট্রি ডিরেক্টর ডক্টর সাইমা খান, ইউএনডিপির উপ আবাসিক প্রতিনিধি মিস সোনালী, ইউএনএফপিএ এর কিশোর কিশোরী ইউনিটের প্রধান ডক্টর ইরিজা আজিজ এবং ইউএন ভলান্টিয়ারের কান্ট্রি কোঅর্ডিনেটর মিস সোনিয়া মেহজাবিন। এ সময় ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ডক্টর সুশান বেইজ বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। যুব সমাজের জীবনমান উন্নয়নে আমরা বাংলাদেশে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি এবং আগামীতে কাজ করার আশাবাদ ব্যক্ত করছি। আমাদেরকে একটি কমন প্ল্যাটফর্ম তৈরি করতে হবে যেখানে যুবরা তাদের কথা নির্ভয়ে বলতে পারে। সুশান বেইজ বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নিয়ে সমন্বয় করে এই কমন প্ল্যাটফর্মের ডিজাইন শুরু করে যেতে পারে। এ সময় যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশের ছাত্র জনতা স্বৈরাচার ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে তাদের কণ্ঠস্বর প্রকাশ করেছে। এই প্রেক্ষিতে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সকল দাবি আদায় নিয়ে সচেষ্ট রয়েছে। দেশের যুব সংগঠনগুলো সম্প্রতি বন্যা পরিস্থিতিতে অগ্রণী ভূমিকা রেখেছে। উপদেষ্টা আরও বলেন, যুব অধিদপ্তরের মাধ্যমে মাঠ পর্যায়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমরা এই প্রশিক্ষণগুলোকে আরও উন্নতিকরণের চিন্তা করছি। এই বিষয়ে আপনাদের সহযোগিতা কামনা করছি। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ডক্টর মহিউদ্দিন আহমেদের উপস্থিত ছিলেন। এতক্ষণ শুনছিলেন বিস্তারিত আসমা বেগমের প্রতিবেদনে চ্যানেল সিলেট 24 চ্যানেল থেকে। আরো ভালো ভালো নিউজ পেতে সিলেট 24 এর সাথে থাকুন। নিচে দেয়া নাম্বারে যোগাযোগ করুন।